ইলিয়াসকে দেখেছিলাম, হয়তো নাম নিয়েছি কিনা মনে আসছে না। উর্মি চোখের পানি মুছে বলল, তুমি কারোর নাম নাওনি, কিন্তু ভাইয়াকে দেখিয়ে পাগলামো করতে। আমরা সবাই ভাইয়াকে অপরাধী ভাবছিলাম। রাবেয়া উর্মির দিকে তাকিয়ে অবাকের স্বরে বলল, তোমার ভাইয়া মানে ওনাকে অপরাধী ভাবছিলে তোমরা? কিন্তু আমি তো ইলিয়াসকে ইশারা করেছিলাম, আমি ইশারা করতেই সে সরে গিয়েছিল। ইয়ামিন বলল, নাম বলা যেত না? তখন সবাই আমাকে সন্দেহ করছিল, আর আমি মোস্তফাকে। রাবেয়া মাথা নিচু করে বলল, তার নাম নিতে ভয় করছিল আমার। উর্মি ইয়ামিনের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলল, ইলিয়াস ছিল যখন, কিন্তু আমাকে তো সে বলেছিল নার্স তাকে ওষুধ কিনতে পাঠিয়েছিল রাবেয়ার যখন জ্ঞান ফিরে। ইয়ামিনকে দূরে থেকে দাঁড়িয়ে স্টেটমেন্ট শোনার পারমিশন দিয়েছে রশিদ। দুজন রশিদের চেম্বার থেকে বেরিয়ে আইসিইউর দিকে গেল। তখনই পেছন থেকে ইলিয়াস দৌড়ে আসলো, এসে ইয়ামিনের বরাবর দাঁড়ালো। ইয়ামিন ইলিয়াসকে এক নজর দেখে ভ্রু কুঁচকে বলল, কি হলো, হাঁপাচ্ছ কেন? দৌড়ে আসলাম তাই। রাবেয়া বেঁচে আছে, আমিন ওর জ্ঞান ফিরেছে। এখন স্টেটমেন্ট দেবে, সেটাই শুনতে যাচ্ছি। স্টেটমেন্ট? তুমিও চলো। ইলিয়াসের হাত ধরে ইয়ামিন টেনে নিয়ে গেল। ভিতরে যাওয়ার পারমিশন নেই, তাই মোস্তফা দরজার পাশে আর ইয়ামিন ও ইলিয়াস তার পেছনে দাঁড়ালো। ইয়ামিন উকি দিয়ে দেখে রাবেয়া উর্মিকে ধরে কাঁদছে, আর ইন্সপেক্টর আলী তাকে ধর্ষকের নাম জিজ্ঞেস করছে। হঠাৎ রাবেয়া দরজার দিকে তাকিয়ে পাগলামো শুরু করে দিল। ইয়ামিন ভ্রু কুঁচকালো। রাবেয়া কাকে ইশারা করছে বোঝার চেষ্টা করছে। ইয়ামিন সর্বপ্রথম মোস্তফার দিকে তাকালো। তখন একজন নার্স আসলো। এক্সকিউজ মি, আপনাদের মধ্যে কেউ কি ফার্মেসিতে যেতে পারবেন? মিস রাবেয়ার জন্য এই ওষুধটি প্রয়োজন। ইয়ামিন নার্সের দিকে তাকালো। কিছু বলার আগে ইলিয়াস সাথে সাথে বলল, আমি যাচ্ছি, দিন আমার কাছে। ইলিয়াস প্রেসক্রিপশন নিয়ে দ্রুত চলে গেল। উর্মি ইয়ামিনের হাত ধরে ঢোক গিলে কান্না আটকাতে বলল, মাফ করে দিন ভাইয়া, আমি তখন আপনার সাথে অনেক বাজে ব্যবহার করছিলাম। আমিও তোমার আর মোস্তফার কাছ থেকে ক্ষমা চাচ্ছি। ইলিয়াস এটা করতে পারে ভাবতেই পারিনি, তাই মোস্তফাকে সন্দেহ করেছিলাম। আজ প্রথমবারের মতো রাবেয়া টের পেল ইয়ামিন কাঁদছে। কাঁদছে বলতে কান্না ধরে রাখার চেষ্টা করছে। ইয়ামিন উর্মির মাথায় হাত বুলিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। রাবেয়া তাকিয়ে রইল ইয়ামিনের যাওয়ার পথে। ইয়ামিনকে সে তার মায়ের মৃত্যুর সময়ও কান্না করতে দেখেনি। রাবেয়া? উর্মি কথা শুনে রাবেয়ার ধ্যান ভাঙল। উর্মি তাকে হেলান দিতে বলল। রাবেয়া তাই করল। ঘুম আসছে তার হঠাৎ। উর্মিকে বলে চোখ বন্ধ করে ঘুমের রাজ্যে হারিয়ে গেল। কিছুদিন পর ইলিয়াস পলাতক। তাকে খুঁজে বেড়াচ্ছে আলী ও তার টিম, কিন্তু পাচ্ছে না। রাবেয়াকে আজ বাসায় নিয়ে যাওয়া হবে। সে পুরোপুরি সুস্থ হয়নি, কিন্তু বাসায় যেতে পারবে। রাবেয়া ইয়ামিনের দিকে তাকিয়ে আছে। সুলতান সাহেবের পাশে দাঁড়িয়ে আছে ইয়ামিন। সুলতান সাহেব ভেঙে পড়েছেন একদম। উর্মি আর ইয়ামিন মিলে ওনার যত্ন নিচ্ছে। আজ সবাই বাসায় ফিরবে। ভাগ্যে আর কি কি লেখা আছে কেউ জানে না। উর্মি খুব চিন্তায় আছে। মোস্তফা কদিন ধরে হসপিটালে আসেনি, কলও করেনি। উর্মি একবার কল করেছিল, কিন্তু মোস্তফা ধরেনি। রশিদ আসলো ওষুধের প্রেসক্রিপশন নিয়ে। এসে দেখে সবাই ভীষণ মনমরা হয়ে আছে। প্রেসক্রিপশন রমজান সাহেবের কাছে দিয়ে বলল যাওয়ার সময় কিনে নিয়ে যেতে এবং রাবেয়ার খেয়াল রাখতে। রমজান সাহেব রশিদের হাত ধরে বললেন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা, তুমি আমার মেয়েকে সুস্থ সবল আমাকে ফিরিয়ে দিয়েছ। এটা আমার দায়িত্ব আঙ্কেল। জন্ম মৃত্যু আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তোমাকে ভালো রাখো। রশিদ হাসি মুখে রাবেয়াকে বলল, নিজের যত্ন নিও, না হলে সত্যি কোমায় চলে যাবে। রশিদের কথা শুনে রাবেয়া ইয়ামিন থেকে দৃষ্টি সরিয়ে রশিদের দিকে তাকালো। মুচকি হেসে মাথা নাড়ল। আশফিয়া বেগম বললেন, আমি আছি তো, আমি আমার মেয়ের যত্ন নেব। এরই মাঝে ইয়ামিন বিরক্ত হয়ে বলল, হয়েছে আপনাদের আলাপ, চলুন তাড়াতাড়ি। উর্মি নিচু স্বরে বলল, ভাইয়া শান্ত হন, এত রাগ করার কি আছে? আজ আমার অফিসে জরুরি মিটিং ছিল, সেটা বাদ দিয়ে তোমাদের নিতে এসেছি। কাজে একটু কম মনোযোগ দিলে হয় না?
ধ্যাত, গেলাম আমি। তোমাদের হয়ে গেলে এসো। বলেই ইয়ামিন চলে গেল। সবার বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। হসপিটাল থেকে বের হলো সবাই। ইয়ামিন গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে। সবাইকে আসতে দেখে সিগারেট ফেলে পা দিয়ে নিভিয়ে দিল। রাবেয়াকে এক নজর দেখে ড্রাইভিং সিটে উঠে বসলো। ইয়ামিন বাবাকে নিয়ে বাসার ভেতর ঢুকলো। উর্মি রাবেয়ার সাথে গিয়েছে। বাবাকে ড্রয়িং রুমে বসিয়ে ইয়ামিন রান্নাঘরে গেল পানি নিতে। পানি নিয়ে এসে বাবার পাশে বসলো। বাবাকে পানি এগিয়ে দিয়ে বলল, আপনি আমাকে ধৈর্য ধরা শিখিয়েছেন, এখন নিজেই ভেঙে পড়ছেন। বাবা ইয়ামিনের দিকে তাকালেন, ভাঙা গলায় বললেন, যা হচ্ছে সব মিথ্যা, তাই না ইয়ামিন? ইলিয়াস নির্দোষ, আমি তাকে খারাপ শিক্ষা দিইনি, ও খারাপ হতে পারে না। ইয়ামিন পানির গ্লাসটি টেবিলের ওপর রেখে দাঁড়িয়ে বলল, সত্যকে মানতে শিখুন। আমি আপনার ছেলে হয়ে আপনাকে জ্ঞান দিতে পারবো না। আপনার মানতেই হবে ইলিয়াস ধর্ষক। আপনার শিক্ষা খারাপ না আব্বু। আপনার শিক্ষা খারাপ হলে আমি আর উর্মিও এমন বাজে কাজ করতাম। ও আমার কারণে খারাপ হয়েছে। আমি ওকে বাধা দিইনি, কখনো শাসন করিনি। সব সময় ওর ভুলে পর্দা দিয়েছি, তাই তার বুক কাঁপেনি একটা মেয়ের সম্মান নষ্ট করতে। সুলতান সাহেব হাওমাও করে কেঁদে উঠলেন। ইয়ামিন মুখ ঘুরিয়ে ফেলল। তখনই উর্মি আসলো। বাবাকে কাঁদতে দেখে দৌড়ে আসলো সে। বাবার সামনে হাঁটু গেড়ে বসে বলল, আব্বু কি হয়েছে, কাঁদছেন কেন আপনি? বাবা কাঁদতে কাঁদতে উর্মিকে বুকের মাঝে নিয়ে নিলেন। বাবার কান্না দেখে উর্মিও কেঁদে উঠল। ইয়ামিন বেশ কিছুক্ষণ দাঁতে দাঁত চেপে সহ্য করলো। এক সময় সে রেগে চিল্লিয়ে বলল, স্টপ ইট। কে মরেছে শুনি? উর্মি ইয়ামিনের দিকে তাকিয়ে বলল, আপনি মানুষ নাকি পাথর? ইলিয়াসের কাণ্ডে আপনার কষ্ট হচ্ছে না? ইচ্ছে করছে না কাঁদতে? কেন কাঁদবো? আমার ইচ্ছে করছে ওকে জীবিত কবর দিয়ে দিতে। ওর প্রতি ঘৃণা হচ্ছে, কষ্ট না? উর্মি কিছু বলল না, চুপচাপ বাবার বুকে মাথা রেখে চোখের জল ফেলতে লাগলো। হঠাৎ বাইরে থেকে চিৎকার চেঁচামেচির শব্দ আসতে লাগলো। পুলিশ জিপের শব্দ আসছে। উর্মি দাঁড়ালো শব্দ শুনে। ইয়ামিন তাকে বাবার সাথে থাকতে বলে দৌড়ে গেল। দরজা দিয়ে বের হতেই থমকে গেল। ইলিয়াস দৌড়ে আসছে তার দিকে। ইলিয়াসকে দৌড়ে আসতে দেখে ইয়ামিন থমকে দাঁড়িয়ে রইল। ইলিয়াস এসে ইয়ামিনকে ঝাপটে ধরে মিনতির স্বরে বলল, ভাইয়া আমাকে বাঁচান, ভাইয়া আমাকে তারা মেরে ফেলবে। আমি কিচ্ছু করিনি, আমি সত্যি কিচ্ছু করিনি। ইয়ামিন দাঁতে দাঁত চেপে ইলিয়াসকে নিজের থেকে ছাড়িয়ে রাগী কণ্ঠে বলল, দূরে সরো। কে তুমি? আমার সামনে আসার সাহস কোথা থেকে পেলে? ইলিয়াস অবাক চোখে তাকিয়ে রইল। উর্মি ইলিয়াসের কণ্ঠ শুনে দৌড়ে বাইরে আসলো। ইলিয়াস উর্মিকে দেখে তার দিকে দ্রুত আসলো। উর্মি তাকিয়ে রইল ভাইয়ের দিকে। উর্মি বোন, আমাকে বাঁচা, দেখ ওরা আমার পেছনে পড়ে আছে। তুই বল না ওদের আমি নির্দোষ, আমি কিছু করিনি। উর্মি জবাব দিল না। পেছন থেকে আলী উঁচু স্বরে বলল, ইলিয়াস, তোমার পালানোর সব রাস্তা বন্ধ। কবুল করে নাও তোমার এই অপরাধ। ইলিয়াস আলীর দিকে ঘুরে বলল, কখনো না, আমি কিচ্ছু। উনি কোনো মতে ভিড় ঠেলে ভিতরে গেলেন। ইলিয়াসকে দেখে ওনার মাথায় রক্ত উঠে গেছে। হন হন করে এগিয়ে গিয়ে পেছন থেকে ইলিয়াসের শার্টের কলার টেনে সজোরে থাপ্পড় মেরে দিলেন। ইলিয়াস কিছু কদম ছিটকে পেছনে গেল। উনি আবার তেড়ে গেলেন। ইচ্ছে মতো ইলিয়াসকে মারতে লাগলেন। কেউ ওনাকে থামাচ্ছে না। কেন থামাবে? ওনার মেয়ের সম্মান নষ্ট হয়েছে। ইলিয়াস একসময় রমজান সাহেবের পা ধরে বসে বলল, মাফ করে দেন আঙ্কেল, আমি ইচ্ছে করে কিছু করিনি। আমি জানি না এত বড় অপরাধ কিভাবে করলাম। রমজান সাহেব কাঁদতে কাঁদতে ইলিয়াসের কলার ধরে দাঁড় করিয়ে ঝাঁকিয়ে বলল, তোর মতো অমানুষ আমি আর কোথাও দেখিনি ইলসিয়া। তোকে নিজের ছেলের মতো ভেবেছিলাম, এত বড় ধোকা দিলি তুই আমাদের। আমার নিষ্পাপ বাচ্চাটা তোর কি ক্ষতি করেছিল? আঙ্কেল আমাকে শেষ সুযোগ দিন প্লিজ। আমি ওয়াদা করছি রাবিয়ার সম্মান আমি ফিরিয়ে দেব। আমি ওকে বিয়ে করব। আমি সব করতে রাজি। ইয়ামিন আলীকে উদ্দেশ্য করে বলল, অনেক ড্রামা হয়েছে। ইন্সপেক্টর, নিয়ে যান তাকে, আর কঠিন থেকে কঠিন শাস্তি ওকে দিবেন। আমরা কেউ ওর সাথে দেখা করতে যাব না।
ইলিয়াস ইয়ামিনের কথা শুনে তার দিকে দৌড়ে আসলো। ভাইয়ের হাত ধরে কান্না করতে করতে বলল, ভাইয়া প্লিজ আমাকে সেই সুযোগ দিন। আমি তো ওয়াদা করেছি আমি রাবেয়ার সম্মান ফিরিয়ে দেব। তখনই পেছন থেকে তালি বাজানোর শব্দ আসলো। সবাই সেদিকে তাকালো। রাবেয়া দাঁড়িয়ে তালি বাজাচ্ছে। আশফিয়া বেগম পাশে দাঁড়িয়ে আছে। রাবেয়া তালি বাজানো বন্ধ করে বলল, সম্মান ছিনিয়ে নেওয়ার পর আবার ফিরিয়ে দেওয়ার কথা হচ্ছে। বেশ হলো আমাদের বিয়ে, অতঃপর তুমি আবার কোনো মেয়ের সম্মান নষ্ট করলে তার সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য তাকেও বিয়ে করবে বুঝি? ইলিয়াস বলল, না, আমি ওয়াদা করছি আমি ভালো হয়ে যাব। তুমি যা বলবে আমি তাই করব রাবেয়া। ইলিয়াস হাত জোর করে কাঁদতে কাঁদতে আবার বলল, ক্ষমা করে দাও আমায়। বিশ্বাস একবার ভেঙে গেলে আর দ্বিতীয়বার জোড়া লাগে না। তোমাকে আমি ঘৃণা করি। তোমার চেহারা দেখলে আমার মনে পড়ে কিভাবে তুমি আমার বিশ্বাস ভেঙেছ। কতবার বলেছিলাম আমাকে যেতে দিতে, কতবার পা ধরেছিলাম, আর তুমি কি করেছিলে? কি করেছিলে তুমি মনে নেই? রাবেয়ার চোখ বেয়ে পানি ঝরছে। ইলিয়াস সবাইকে এক নজর দেখে বলল, অনেক হয়েছে, আমি আর পারবো না সহ্য করতে। বলেই ইলিয়াস তেড়ে এসে রাবেয়ার গলা চেপে ধরল। সবাই দৌড়ে আসলো। আলী ইলিয়াসের ঘাড়ে কোনো দিয়ে সজোরে আঘাত করায় ইলিয়াস রাবেয়ার গলা ছেড়ে দিল। রাবেয়া বুকে হাত দিয়ে কাশছে, নিঃশ্বাস আটকে গিয়েছে তার। ইয়ামিন রাবেয়াকে দেখে দাঁতে দাঁত চেপে ইলিয়াসের কলার টেনে ধরে সজোরে ঘুষি মারল গালে। ইলিয়াস ছিটকে মাটিতে পড়ল। ইয়ামিনের হাত মুঠ কাঁপছে। কখনো হাত তুলেনি ভাইয়ের ওপর। গলা দৌড়ে আসলো তার। ইলিয়াস অবাক হয়ে ইয়ামিনের দিকে তাকালো। ইয়ামিন আবার রাবেয়ার দিকে তাকালো। রাবেয়া তার দিকেই তাকিয়ে আছে। ইয়ামিন হাত খুলে ইলিয়াসের দিকে তাকালো। আলীর উদ্দেশ্যে বলল, এখনই নিয়ে যান ওকে, ও যাতে আর কখনো আমার সামনে না আসে। মরে গিয়েছে আমার সেই ছোট্ট ইলিয়াস। দুজন পুলিশ এসে ইলিয়াসকে ধরে উঠালো। ইলিয়াসের দৃষ্টি ইয়ামিনের দিকে। ইয়ামিনের দৃষ্টি শক্ত। ইলিয়াসের দিকে হেঁটে এসে চোখে চোখ রেখে বলল, ইচ্ছে করছে তোকে নিজ হাতে খুন করতে। তুই আমার থেকেও বেশি প্রিয় হয়ে গেল ভাই। ইয়ামিন নিচু স্বরে বলল, হুম, ও আমার সবার থেকে প্রিয়। ইলিয়াস রাবেয়ার দিকে তাকালো। কি করবে সে এখন? রাগে গজগজ করছে, কিন্তু কিছু করতে পারছে না। আলী বাকি পুলিশদের বলল ইলিয়াসকে নিয়ে যেতে। ইলিয়াসকে টানতে টানতে নিয়ে গেল তারা। উর্মি ইয়ামিনের সামনে এসে বলল, সব কি আগের মতো করা যায় না ভাই? তাকে কি আমরা শেষ সুযোগ দিতে পারি না? ইয়ামিন জবাব দিল না। ঘুরে সবার উদ্দেশ্যে বলল, নাটক শেষ, এখন আপনারা যেতে পারেন। গিয়ে পুরো দুনিয়ায় ছড়িয়ে ফেলুন আজকের ঘটনা। বলে ইয়ামিন রাবেয়ার দিকে তাকালো। রাবেয়ার দৃষ্টি এখনো তার দিকে। ইয়ামিন দৃষ্টি ফিরিয়ে নিল। রমজান সাহেব ইয়ামিনের সামনে এসে বলল, তোমাকে অনেক ভুল ভেবেছি বাবা, ক্ষমা করে দাও আমাদের। যাকে কাজ ভাবতাম সেই তো হীরা, আর যাকে হীরা। পুরো কথা শেষ করার আগে ইয়ামিন বিরক্ত হয়ে বলল, হয়েছে মুভির ডায়লগ দেয়া, এখন আপনারা যান। যা বলার বলো, তোমার কোনো কথা আজকের পর থেকে আমি রাগ করব না। ইয়ামিন বিরক্ত ভাব নিয়ে চলে গেল বাড়ির ভিতর। উর্মি মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। রমজান সাহেব তার মাথায় আলতো করে হাত বুলিয়ে চলে গেলেন, স্ত্রী আর তার মেয়েকে নিয়ে। উর্মি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাড়ির ভিতর চলে গেল। অনেকক্ষণ যাবৎ মোস্তফাকে কল করছে উনি, কিন্তু বারবার কেটে দিচ্ছে মোস্তফা। উর্মি পারছে না নিজেকে সামলাতে। খাটের ওপর মোবাইল রেখে দু হাতে চুল চেপে ধরলো। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। তখনই ইয়ামিনের কণ্ঠ ভেসে আসলো। উর্মিকে ডাকছে সে। উর্মি চোখের পানি মুছে বাবার ঘরে গেল। বাবা খাটের সাথে হেলান দিয়ে নিশ্চুপ হয়ে বসে আছেন, আর ইয়ামিন দাঁড়িয়ে আছে হাত আড়াআড়ি ভাবে ভাঁজ করে। উর্মি এগিয়ে গেল তার দিকে। ইয়ামিন দুজনকে উদ্দেশ্য করে বলল, যা হয়েছে আমরা সেটা পরিবর্তন করতে পারবো না। হ্যাঁ, আমাদের কষ্ট হচ্ছে এসব সহ্য করতে, কিন্তু বাঁচতে হলে সহ্য করতে হবে। আজকের পর থেকে ইলিয়াস আমাদের জন্য মরে গিয়েছে, তার নাম পর্যন্ত নেবে না কেউ। মনে থাকবে আপনাদের? বাবা উর্মি কেউ জবাব দিল না। ইয়ামিন লম্বা নিঃশ্বাস ফেলে হাত সোজা করে বলল, আমি ভেবেছিলাম আমার বাবা বোন
খুব ধৈর্যশীল। তাহলে আমি বলছিলাম, আপনি কিভাবে এসব সহ্য করছেন ভাই? ইয়ামিন কপাল কুঁচকালো উর্মির কথা শুনে। উর্মি আবার বলল, আমি চেষ্টা করছি সহ্য করার, কিন্তু পারছি না। তাহলে কান্না করো, মন খুলে চিৎকার করে কান্না করো। যখন মন হালকা হয়ে যাবে তখন নিজেকে শক্ত রেখো, যাতে আগামীতে আসা বিপদের সামনে সাহসী হয়ে সম্মুখীন হতে পারো। উর্মি ধীর পায়ে হেঁটে এসে ইয়ামিনের বুকে মাথা রেখে নিঃশব্দে কেঁদে উঠল। ইয়ামিন উর্মির মাথায় হাত রাখলো। এর থেকে বেশি আর কিছু বলার নেই তার কাছে। চোখ ঘুরিয়ে বাবার দিকে তাকালো। বাবা তাকিয়ে আছে ছেলে মেয়ের দিকে। উনি অবাক হবেন নাকি গর্বিত হবেন বুঝতে পারছে না। ওনার বড় ছেলে এত সাহসী, এত ধৈর্যশীল হলো কবে? ইয়ামিন বাবার চাহনি দেখে অন্যদিকে তাকালো। রাতটা নির্ঘুম কেটেছে উর্মির। শত শত চিন্তা ভাবনায় মাথায় আসছে। মোস্তফা কেন হঠাৎ এমন করছে তার সাথে? একবার কল রিসিভ করে বলে দিলেই তো হয়। উর্মির প্রস্তুত রেখেছে নিজেকে। এখন সব ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে পারবে সে। সকাল 9টা বাজে। আবার কল করলো মোস্তফাকে। এখন নাম্বার বন্ধ বলছে। উর্মি হতাশ হলো। ভীষণ অভিমান হচ্ছে তার সব বিপদে মোস্তফা পাশে ছিল। হঠাৎ উধাও হয়ে যাওয়ায় ধৈর্য হারিয়ে ফেলেছে। উর্মি জামা নিয়ে বাথরুমে চলে গেল। লম্বা সময় ব্যয় করে গোসল করে বের হলো। ভীষণ ভালো লাগছে, কিন্তু মন আকুপাকু করছে তার। মনে হচ্ছে আবার কোনো বিপদ আসতে চলেছে। বাবাকে সময় মতো ওষুধ খাওয়াতে হবে। উর্মি ঘর থেকে বের হলো নাস্তা বানাবে। রান্নাঘরে গিয়ে অবাক হলো, ইয়ামিন কাজ করছে। উর্মি এগিয়ে গিয়ে বলল, কি করছেন ভাই? নাচছি। নাচবে তুমি? উর্মি ভেঙচি কাটলো। এভাবে না বললেও তো হতো। দেখছো যেহেতু নাস্তা বানাচ্ছি তো জিজ্ঞেস করছো কেন? আচ্ছা মাফ করে দিন, অনেক বড় পাপ করে ফেলছি। কি সাহায্য করব বলুন? আগে বলো, রাতে ঘুমাওনি? উর্মি কিছু বলল না। ইয়ামিন বিরক্ত ভাব নিয়ে বলল, তোমরা কেন সবসময় ডিপ্রেশনে চলে যাও বুঝি না। কারণ আমাদের অনুভূতি আছে, আপনার মতো মানুষরূপী পাথর না আমরা। ইয়ামিন রুটি বেলা থামিয়ে উর্মির দিকে তাকালো। ভাষণ দেওয়া হয়ে গেলে তাড়াতাড়ি রুটিগুলো ভাজো, আব্বুকে ওষুধ খাওয়াতে হবে। উর্মি দীর্ঘশ্বাস ফেলে কাজে লেগে পড়ল। রাবেয়া চোখ খুলল। চারপাশে চোখ বুলিয়ে দেখে সে মায়ের ঘরে আছে এখন। রাতে বাবা মায়ের সাথে ঘুমিয়েছিল, কিন্তু এখন পাশে কেউ নেই। রাবেয়া ভয় পেয়ে গেল। দ্রুত বসলো। মাটিতে বিছানা করে রমজান সাহেব ঘুমিয়ে আছেন। বাবাকে দেখে তার ভয়টা কেটে গেল মনের। বিছানা ছেড়ে নেমে ঘর থেকে বের হলো। নিজের বাসা থেকেও কেমন যেন ভয় কাজ করছে মনে। মা নিশ্চয়ই রান্নাঘরে আছে। রাবেয়া রান্নাঘরে গিয়ে মাকে দেখে নিশ্চিন্ত হলো। রাবেয়াকে দেখে আশফিয়া বেগম হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম মামুনি, উঠলে কেন এত তাড়াতাড়ি? নাস্তা এখনো তৈরি হয়নি। ওয়ালাইকুম আসসালাম। ঘুম আসছে না আর? তাহলে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য আপেল জুস বানাচ্ছি। রাবেয়ার মুখে হাসি ফুটে উঠল। এত ভালো পরিবারের অংশ হয়ে আর সে গর্বিত। মা বাবার ব্যবহার দেখে তার একদমই মনে হচ্ছে না তার জীবন আর আগের মতো নেই। তার সম্মান নষ্ট হয়েছে, কিন্তু বাবা মায়ের কারণে বারবার ভুলে যায়। মনে হয় কিছুই হয়নি, সব আগের মতোই তো আছে। এগিয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল। মা মুচকি হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে চুমু দিল। অনেক ভালোবাসি আপনাদের। আমাকে এত সাহসী বানানোর জন্য আপনাদের ধন্যবাদ। মা কিছু বলার আগে দরজার পাশ থেকে বাবার কণ্ঠ ভেসে আসলো, আমার মেয়ে তো জন্মের সময় থেকেই সাহসী। রাবেয়া মাকে ছেড়ে দরজার দিকে তাকালো। বাবা হাসি মুখে দাঁড়িয়ে আছে। রাবেয়া মাথা নিচু করে ফেলল। ভীষণ লজ্জা অনুভব হয় তার বাবাকে দেখলে। মানুষটা এখন সমাজকে মুখ দেখাবে কিভাবে ভাবলে তার কলিজা মোচড় দিয়ে ওঠে। বাবা এগিয়ে আসলেন। রাবেয়ার মাথায় হাত রেখে বললেন, আমার মেয়েকে দেখলে আমি গর্ব অনুভব করি। আমার থেকেও বেশি সাহসী আমার মেয়ে। রাবেয়া বাবার দিকে তাকালো। চোখে পানি জমে যাচ্ছে তার। বাবা রাবেয়ার চোখ দেখে বলল, আমার মামুনি কান্না করলে কিন্তু আমি মন খারাপ করব। ভেবেছিলাম না তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না। আমরা সবসময় তোমার পাশে ছিলাম মা।
রাবেয়া বাবাকে ঝাপটে ধরল, ফুফিয়ে কেঁদে উঠল। বাবা এক হাত রাবেয়ার মাথায় রেখে আরেক হাত উনি ওনার স্ত্রীর দিকে বাড়িয়ে দিলেন। আশফিয়া বেগম মুচকি হেসে আলতো করে স্বামী আর মেয়েকে জড়িয়ে ধরলেন। ইয়ামিন ড্রয়িং রুমে সোফায় বসে কাজ করছে। অফিসের বসকে কল দিয়ে কিছুদিনে ছুটি নিয়েছে। সে ভেবেছিল তাকে হয়তো চাকরি থেকে বের করে দেবে, কিন্তু করেনি, বরং কিছু এক্সট্রা কাজ দিয়েছে কমপ্লিট করার জন্য। ইয়ামিন খুশি মনে তা করেছে। উর্মি বাবাকে নিয়ে আসলো ড্রয়িং রুমে। বাবাকে সোফায় বসিয়ে নিজে দাঁড়িয়ে রইল। চারপাশে কেমন নিঃশব্দে চাদরে ঢেকে আছে। ইলিয়াস থাকলে সে আর ইলিয়াস পুরো বাড়ি মাথায় তুলে রাখত। কেন তার ভাই এত নিচে নেমে গেল? যদি তার দ্বারা সম্ভব হতো অতীতে গিয়ে ইলিয়াসকে দুটো চর মেরে এত বড় পাপ করা থেকে থামাতো। ইয়ামিন চোখ তুলে উর্মির দিকে তাকালো। উর্মি মাটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইয়ামিনের কথায় তার ধ্যান ভাঙল। কি ভাবছো? উর্মি কিছু না ইশারা করলো। ইয়ামিন হেলান দিয়ে বলল, কিছু তো হয়েছে, বলো আমায়। ভাই আসলে মোস্তফা কল ধরছে না, আবার আমায় কলও করছে না। ইয়ামিন শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল বোনের দিকে। বাবা উত্তেজিত হয়ে বললেন, মানে কি? সে তো হসপিটালেও আসেনি কয়দিন। উর্মি বাবার দিকে তাকিয়ে বলল, জি চিন্তা করবেন না আব্বু, আমার মন বলছে সে হয়তো জরুরি কাজে ব্যস্ত আছে এখন। ইয়ামিন নিজে কাজ করতে করতেই বলল, ব্যস্ত না, সে তোমাকে এড়িয়ে চলছে। না ভাই, আমি মোস্তফাকে চিনি, সে আমার সাথে কিছুতে এটা করতে পারে না। ঠিক আছে, দেখা যাবে। যদিও আমি চাই তোমাদের সম্পর্ক টিকে থাকুক, কারণ মোস্তফা আমাদের বিপদে পাশে ছিল। কিছুক্ষণ চুপ থেকে উর্মি বলল, ভাই আপনার মোবাইলটা দেওয়া যাবে? মোস্তফাকে কল দিয়ে দেখতাম। ইয়ামিন তার মোবাইল এগিয়ে দিল। উর্মি বসে ইয়ামিনের মোবাইল নিয়ে মোস্তফার নাম্বারে কল করলো। এখন রিং বাজছে, কিন্তু কেউ ধরছে না। উর্মি গলা ধরে আসলো, কান থেকে মোবাইল সরিয়ে ইয়ামিনের দিকে গেল। ইয়ামিন মোবাইল নিয়ে বলল, চিন্তা করো না, আল্লাহ সব ঠিক করে দেবেন। উর্মি বাবার পাশে বসলো। হতাশার চরম পর্যায়ে চলে যাচ্ছে সে। দুপুরের খাবারও ইয়ামিন আর উর্মি মিলে বানাচ্ছে। বাবা ড্রয়িং রুমে একা বসে আছেন। ভীষণ খালি খালি লাগছে বাড়িটা। আগে তো এমন লাগতো না। ওনার চোখ বেয়ে পানি পড়লো। তখনই কলিং বেল বাজার শব্দ আসলো। উর্মি রান্নাঘর থেকে বেরিয়ে গেল দরজা খুলতে। বাবা চোখের পানি মুছে স্বাভাবিক হয়ে বসলেন। উর্মি দরজা খুলে কিছুক্ষণ থমকে রইল। সব রাগ অভিমান গড়গড়িয়ে বেরিয়ে আসতে যাচ্ছে। তার সামনে মোস্তফা দাঁড়িয়ে আছে। উর্মি কিছু বলতে চেয়েও বলল না। মোস্তফার মা বাবাও এগিয়ে আসছে। উর্মি ওনাদের সালাম জানিয়ে দরজা ছেড়ে দাঁড়ালো। মোস্তফার দৃষ্টি উর্মির দিকে। মা মোস্তফাকে ওনাদের সাথে আসতে বলে ভেতরে গেলেন। উর্মির হৃদস্পন্দন বেড়ে গিয়েছে হঠাৎ ওনাদের এভাবে আসা। উর্মিকে এড়িয়ে ভিতরে চলে যাওয়া স্বাভাবিক মনে হচ্ছে না। উর্মি দরজা বন্ধ করে ভিতরে গেল। মোস্তফার বাবা মা ও সুলতান সাহেব চুপ করে বসে আছেন। এক সময় মোস্তফার বাবা বললেন, উর্মি, ইয়ামিনকে ডেকে নিয়ে আসো। উর্মি চুপচাপ গিয়ে ইয়ামিনকে ডাকলো। ইয়ামিন চুলা বন্ধ করে ড্রয়িং রুমে আসলো। মোস্তফা ও তার বাবা মাকে দেখে সে বুঝে গেল তারা কেন এসেছে। একবার বোনের দিকে তাকালো। পারবে তো বোনকে সামলাতে? ইয়ামিন গিয়ে বাবার পাশে বসলো। আসসালামু আলাইকুম। জি বলুন, হঠাৎ আসলেন আপনারা? মোস্তফার বাবা বললেন, আসতেই তো হয়তো, এত কিছু হয়ে গেল আর তোমরা আমাদের একবার কল দিয়ে পর্যন্ত বললে না। আশেপাশে মানুষদের কাছ থেকে জেনে এসেছি আমরা। আশেপাশের মানুষরা ছিল বলেই জানাইনি। চাচা যান, আসল কথায় আসুন। মোস্তফার মা ধমকের সুরে ওনার স্বামীকে বললেন, এত কথা না বাড়িয়ে সোজা কথা বলো তো। আমার এই বাসায় এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। আসার সময় রাস্তায় লোকজন কিভাবে কানাকানি করছিল, ছি। তো বলুন আপনাদের সোজা কথা। আমিও ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পছন্দ করি না। মোস্তফার বাবা কিছুটা অপ্রস্তুত হলেন। কিভাবে বলবেন উনি কথাটা বুঝতে পারছে না। মোস্তফার মা বিরক্ত হয়ে বললেন, অনেক হয়েছে, আমি বলি। শুনেন সুলতান ভাই, আমরা উর্মিকে আমাদের পরিবারের বউ বানাতে পারবো না।
উর্মি হাত মুঠো শক্ত করে মাথা নিচু করে ফেলল। সুলতান সাহেব কি বলবেন ভেবে পাচ্ছে না। ইয়ামিন মোস্তফার দিকে তাকালো, এই আশায় যে সে হয়তো কিছু বলবে না। মোস্তফা চুপচাপ বসে আছে, কিন্তু তার চেহারায় বেদনার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। ইয়ামিন উর্মির দিকে তাকালো, কলিজা ফেটে যাচ্ছে তার বোনকে দেখে, কিন্তু ভাগ্যের ওপর কারো হাত নেই। গম্ভীর কণ্ঠে বলল, উর্মি, আংটি ওনাদের ফিরিয়ে দাও। উর্মি আহত দৃষ্টিতে তাকালো ভাইয়ের দিকে। ভাই শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। উর্মি বাবার দিকে তাকালো। বাবা মেয়ের চাহনি দেখে দ্রুত মাথা নিচু করে ফেললেন। উর্মি আর কিছু করার নেই। আংটি ধীরে ধীরে খুলে ইয়ামিনের দিকে এগিয়ে গেল। ইয়ামিন আংটি নিয়ে টি টেবিলের উপর রেখে দিল। মোস্তফার দিকে তাকিয়ে বলল, তোমার কিছু বলার আছে মোস্তফা? মোস্তফা দ্রুত ইয়ামিনের দিকে তাকালো। চোখ চলচল করছে তার। অনেক কিছু বলার আছে তার, কিন্তু অদৃশ্য বাঁধনে আবদ্ধ হয়ে আছে সে। মোস্তফার মা বললেন, না, ওর বলার কিছু নেই, চলো যাওয়া যাক এখন। ইয়ামিন মোস্তফার মায়ের দিকে তাকিয়ে বলল, ছেলের কষ্ট যার চোখে না পড়ে সে আবার কিসের মা? মোস্তফার মা দাঁড়িয়ে রাগী কণ্ঠে বললেন, কি বললে তুমি? তুমি জানো তোমাদের মতো বদনাম হচ্ছে? তোমাদের সাথে সম্পর্ক রেখে আমাদের পরিবারের উপর বদনামি নিতে পারবো না। সুলতান সাহেবের বড় ছেলে বেয়াদব, বদমেজাজি, ছোট ছেলে ধর্ষক, মেয়ে এখন কেমন কে জানে। ইয়ামিন দাঁড়িয়ে চিল্লিয়ে বলল, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনার সাহস কি করে হলো আমার বোনের উপর আঙ্গুল তোলার? আমি কেন? পুরো দুনিয়া তুলছে, কার কার মুখে তালা দেবে শুনি? তালা কেন দেব? জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো আমার বোনের সম্পর্কে একটা বাজে কথা বললে। সুলতান সাহেব বললেন, শান্ত হও ইয়ামিন, যেতে দাও ওনাদের। মোস্তফার মা দাঁড়িয়ে হন হন করে এগিয়ে গেলেন। দরজা খুলে বেরিয়ে গেলেন উনি। মোস্তফার বাবা দাঁড়িয়ে মাথা নিচু রেখে বললেন, সম্ভব হলে আমাদের ক্ষমা করে দিয়েন আপনারা। বলে হাঁটা ধরলেন। মোস্তফা দাঁড়িয়ে চুপচাপ হেঁটে গেল। উর্মি অশ্রু চোখে তাকিয়ে আছে তার দিকে। ইচ্ছে করছে মোস্তফাকে থামাতে, কিন্তু পারছে না। মোস্তফা চলে গেল। একবার উর্মির দিকে তাকায়নি সে। উর্মি মোস্তফা নাম ধরে ডাকলো, না, মোস্তফা তবুও তাকায়নি। ইয়ামিন এসে বলল, দেখো না তাকে, সে বাধ্য। যদি ভাগ্যে থাকে সে তোমার কাছে ফিরে আসবে। উর্মি ইয়ামিনের বুকে ঝাপটে পড়ে হাউমাউ করে কেঁদে উঠল। রমজান সাহেব নামাজ পড়ে বাসে আসার সময় এলাকার লোকজন থেকে জানতে পারল মোস্তফার বাবা মা এসে বিয়ে ভেঙে গিয়েছে। উনি এই সময় কি বলবে বুঝতে পারছে না। বাসে এসে হতাশ হয়ে ঘরে গেলেন। রাবেয়া মায়ের কোলে মাথা রেখে শুয়েছিল। বাবার চেহারা দেখে উঠে বসলো। কি হয়েছে আব্বু? কেউ কিছু বলেছে আপনাকে? আশফিয়া বেগম বললেন, তোমার জানতে হবে না, তুমি চুপটি করে ঘুমাও তো। না, আমি জানতে চাই। নিশ্চয়ই সবাই আব্বুকে যা তা বলেছে, তাই না আব্বু? রমজান সাহেব রাবেয়ার দিকে তাকিয়ে বললেন, তোমার সম্পর্কে কেউ কিছু বললে ছাড় পাবে না। আসলে এমন কিছু শুনেছি যা শুনে কষ্ট হচ্ছে খুব। কি হয়েছে আব্বু, বলেন না। মোস্তফার বাবা মা বিয়ে ভেঙে দিয়েছে। উর্মিকে ওনার পরিবারে বউ বানাবেন না। আশফিয়া বেগম রাবেয়া দুজনেই চমকে উঠল। আশফিয়া বেগম বেশ অবাক হয়ে বললেন, কিন্তু কেন? উর্মির কি দোষ এসবে? এই প্রশ্নের জবাব তো সেই মানুষরাই দিতে পারবে যারা একজনের দোষ তারা পুরো পরিবারকে দেয়। রাবেয়া দ্রুত খাট থেকে নেমে বলল, আমি আপুর কাছে যাচ্ছি। আশফিয়া বেগম বললেন, না, তুমি একা কোথাও যাবে না। তাহলে আপনারাও চলুন। রমজান সাহেব বললেন, কি করব আমরা সেখানে গিয়ে? ওনাদের সান্ত্বনা দেওয়ার মতো শব্দ নেই আমাদের কাছে। জানো রাবেয়ার মা, আজ আমাদের একটা বড় ছেলে থাকলে উর্মিকে বউ করে নিয়ে আসতাম। ঠিক বলেছেন, মেয়েটা বিনা দোষে শাস্তি ভোগ করছে। রাবেয়া বলল, চলুন না তাড়াতাড়ি। আমরা ওনাদের সাপোর্ট না করলে কারা করবে বলুন? আচ্ছা আচ্ছা, চলো সবাই। উর্মির একা থাকতে ইচ্ছে করছে এখন। মন খুলে কান্না করতে পারছে না। ইয়ামিন তাকে সোফা ছেড়ে দাঁড়াতে পর্যন্ত দিচ্ছে না। বাবা চুপচাপ বসে আছেন। ইয়ামিন চা পান করছে।
উর্মি চোখ তুলে ইয়ামিনের দিকে তাকালো। ভাই আমি ঘরে যাই। না, চুপচাপ বসে থাকো এখানে। ভাই আমি নিজের ক্ষতি করব না। ইয়ামিন চোখ ছোট ছোট করে উর্মির দিকে তাকালো। উর্মির সাথে সাথে মাথা নিচু করে ফেললো। ইয়ামিন চায়ের কাপটি টেবিলের ওপর রাখতেই কলিং বেল বেজে উঠল। ইয়ামিন উর্মির দিকে তাকিয়ে ইশারায় বলল গিয়ে দরজা খুলতে। উর্মি ভাইয়ের কথা মতো গিয়ে দরজা খুলে দেখে রাবেয়া, আশফিয়া বেগম এবং রমজান সাহেব দাঁড়িয়ে আছে। উর্মি জোরপূর্বক হাসি দিয়ে সালাম জানালো তাদের। সালামের উত্তর নিয়ে ওনারা ভিতরে আসলেন। ইয়ামিন ওনাদের দেখে সাথে সাথে মুখ ঘুরিয়ে ফেলল। সুলতান সাহেব দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। বসো বসো। উর্মি, চা নিয়ে আসো আঙ্কেল আন্টির জন্য। উর্মি মাথা নাড়িয়ে রান্নাঘরে চলে গেল। রাবেয়া উর্মি পেছনে গেল। আপু, কি শুনছে এসব? উর্মি কাজ করতে করতেই বলল, কি শুনছো? ভাইয়া বিয়ে ভেঙে দিয়েছে? তার বাবা মা। কিন্তু কেন? তোমার কি দোষ এসবে? উর্মি রাবেয়ার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমার ভাই একজন ধর্ষক, এটাই আমার দোষ। রাবেয়ার চোখে পানি জমে গেল। উর্মি আবার চা বানাতে মনোযোগ দিল। রাবেয়া এগিয়ে গেল উর্মির দিকে। উর্মি কাঁধে হাত রেখে নিজের দিকে ঘুরিয়ে বলল, সব দোষ আমার। আমার মনে হচ্ছে আমার মরে যাওয়া উচিত ছিল। কেউ কিছু জানতে পারতো না, তোমাদের সম্পর্কটাও ঠিক থাকতো। পাগলের মতো কথা বলো না রাবেয়া। তো কি করব আপু, আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। উর্মি দুগালে হাত রেখে বলল, শান্ত হও। আমি নিজেকে সামলাতে পারলে তুমি কেন পারবে না? রাবে আমার ভাগ্যে লেখা ছিল, তাই হয়েছে। যদি ভবিষ্যতে মোস্তফা আমার ভাগ্যে লেখা থাকে, ঘুরে ফিরে সে আমারই হবে। আর যদি না লেখা থাকে? উর্মি ঢুক গিলে বলল, যা লেখা থাকবে আমি মাথা পেতে মেনে নেব। পারবে ভাইয়াকে ছাড়া বাঁচতে? জন্ম দেওয়া মাকে ছাড়া বাঁচতে পারলে ওকে ছাড়া কেন পারবো না? মা তো আমার সবার চেয়ে প্রিয় ছিলেন। রাবেয়া কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা ঝুঁকিয়ে কেঁদে উঠল। উর্মি জড়িয়ে ধরল রাবেয়াকে। তারও যে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কাঁদলে নিজেকে কমজোর মনে হবে। রাবেয়া মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করলো। রাবেয়া উর্মিকে ছেড়ে চোখের পানি মুছে বলল, আব্বু বলেছে ওনার ছেলে থাকলে তোমাকে বউ বানিয়ে নিয়ে যেত। আফসোস হচ্ছে আমার কোনো ভাই নেই। উর্মি হেসে উঠল। হাসতে হাসতে চা বানাতে মনোযোগ দিল। ইয়ামিন চুপচাপ বসে বাবা আর রমজান সাহেবের আলাপ শুনছে। কষ্ট তার জন্য অ্যালার্জি। সে সব সময় চেষ্টা করে কষ্টকে এড়িয়ে চলার। বাবা আর রমজান সাহেবের কথা শুনে তার বিরক্ত লাগছে। এত আফসোস করার কি আছে? উর্মির ভাগ্যে নিশ্চয়ই ভালো কিছু লেখা আছে, তাই এ বিয়ে ভেঙেছে। ইয়ামিন দৃষ্টি ফিরিয়ে নিল বিরক্ত হয়ে। রাবেয়া বিষয়টা খেয়াল করে বলল, আপনাকে আমি বলেছিলাম মগজের ডাক্তার দেখাতে। ছোটখাটো বিষয় নিয়ে মুখ চোখ কালো করে ফেলেন, এটা ভালো লক্ষণ না। ইয়ামিন রাবেয়ার দিকে রাগী দৃষ্টিতে তাকালো। উর্মি কিছু বলার নেই। সে সবার জন্য চা ঢালছে কাপে। ইয়ামিন আর রাবেয়া ঝগড়া মাঝে আসা মানে গরম চা নিজের গায়ে ঢালা। রাবেয়া কপাল কুঁচকে বলল, সাধারণ কথা বললাম, আপনার রাগ হচ্ছে। দেখেছেন, এটা খুব বাজে লক্ষণ। তুমি কি বলতে চাও? আমি পাগল? রাবেয়া হ্যাঁ সূচক মাথা নাড়ল। ইয়ামিন চোখ বড় বড় করে ফেলল। রাবেয়া থতমত খেয়ে বলল, না না, একদম না। আমি আসলে অন্য কিছু বলতে চাচ্ছিলাম। তোমার কথার মানে আমি জানি। নিজের লিমিট ক্রস করো না। রাবেয়া ভেংচি কাটল। ইয়ামিনের মোবাইল আসতে সে উঠে চলে গেল। উর্মি রাবেয়ার পাশে বসল। তোমরা কি শুধরাবে না? এখন তো ঝগড়া করা ছেড়ে দাও। তোমার ভাইকে বলো এই কথাটা। আমি উচিত কথা বললেই রেগে যায়। সত্যি করে বলো, ভাইয়াকে তোমার পাগল মনে হয়? হ্যাঁ, সুস্থ মানুষরা কথায় কথায় এত রাগ করে নাকি? আম্মু চলে যাওয়ার পর থেকে উনি এমন হয়ে গেছেন। মনে নেই তোমার, আমরা ছোটবেলায় কত দুষ্টামি করতাম। ভাইও আমাদের মতোই ছিল। তোমার আগের ভাইয়াটাকে খুব মিস করি আমি। বলেই রাবেয়া মন খারাপ করে ফেলল। ইয়ামিন এগিয়ে আসলো। রাবেয়ার কথা শুনে তার দিকে তাকালো। লম্বা নিঃশ্বাস ফেলে দৃষ্টি সবার উদ্দেশ্যে বলল, আমি একটা কাজের জন্য বাইরে যাচ্ছি, আসতে দেরি হবে।
কোথায় যাচ্ছেন? আজ তো অফিস নেই। গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। কোন মেয়ে এমন পোড়া কপাল নিয়ে জন্মেছে? আমি তাকে দেখতে চাই। বেশি কথা বললে তোমাকে পদ্মা সেতুতে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিব। রাবেয়া বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে ফেলল। ইয়ামিন উর্মিকে দরজা বন্ধ করতে বলে চলে গেল। ইয়ামিন যেতে উর্মি দরজা বন্ধ করে রাবেয়ার পাশে বসলো। রাবেয়া উর্মিকে বলল, তোমার ভাইয়ার কি সত্যিই গার্লফ্রেন্ড আছে? জানি না, ভাইয়া নিজের ব্যক্তিগত বিষয় কাউকে জানায় না। ইলিয়াস দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে। রাগে মাথা ঝিমঝিম করছে তার। কারাগারে আসার পর 1 মিনিটের জন্য ঘুমাতে পারেনি সে, কিছু খায়ওনি। তার বরাবর বসে আছে তার বন্ধুরা। তার ইচ্ছে করছে সবগুলোর জান টেনে নিয়ে যেতে। সেদিন তাদের কথায় না আসলে আজ এসব হতো না। বন্ধুরা মিলে বাইকের উপর বসে আড্ডা দিচ্ছে, সবার হাতে একটা করে সিগারেট। রানা বলল, জানিস একটা ভিডিও ভাইরাল হয়েছে? গৌরব জিজ্ঞেস করলো, কিসের ভিডিও? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের গোপন ভিডিও। তাই আছে তোর কাছে? তোর ভাইয়ের কাছেই না থাকবে। ওয়েট, দেখাচ্ছি। ভাই দেখাস না তো, আমি এখনো অবিবাহিত। সবাই হাসলো রৌনকের কথা শুনে। ইলিয়াস বলল, তো বিয়ে করে ফেল, তারপর তোর বাসরাতের গল্প শুনবো, আমরা ইন্সপায়ার হব। সবাই হাসি ঠাট্টা করছিল। তখন জাহিদুর বলল, ইলিয়াস, ওই মেয়েটার রাবেয়া না। সবাই জাহিদুরের কথা মতো সেখানে তাকালো। দূর থেকে রাবেয়া মাথা নিচু করে হেঁটে আসছে, বোরকা হিজাব পরা। ইলিয়াস জাহিদুরের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ। জানিস, ওই মেয়েটাকে আমার সাধারণ মেয়ে মনে হয় না, মনে হয় আকাশ থেকে নেমে আসা পরী। গৌরব বলল, ঠিক বললি। এত সুন্দর কেন মেয়েটা? ইলিয়াস, তুই ভীষণ লাকি। এতে লাকি হওয়ার কি আছে? বুঝিসনি, মেয়েটাকে তুই প্রতিদিন দেখতে পাস। তোরা বেশির থেকে বেশি সময় একসাথে কাটাতে পারিস। তোর জায়গায় আমি থাকলে কবে পটিয়ে ফেলতাম তুই জানিস? ধ্যাত, আমি ওকে উর্মির মতোই দেখি। উর্মির মতো? উর্মি তো না। আচ্ছা সত্যি করে বল, ওকে দেখলে তোর আজব একটা অনুভূতি হয় না? মনে হয় না মেয়েটাকে একবার কাছে পেলেই জীবন ধন্য? ইলিয়াস ভ্রু কুঁচকে ঘাড় ঘুরিয়ে রাবেয়ার দিকে তাকালো। রাবেয়ার পাশে একটা মেয়ে আছে। রাবেয়া তার সাথে হেসে হেসে কথা বলছে। ইলিয়াস কিছুক্ষণ তাকিয়ে থেকে আনমনে বলল, ঠিক বললি, আমি ওকে অন্য নজরে দেখিনি কখনো। রৌনক বলল, তো এখন দেখ। ইলিয়াস তার বন্ধুদের দিকে তাকিয়ে বলল, কি বলতে চাইছিস তোরা? রাবেয়াকে আমাদের 4 জনের রানী বানিয়ে দে 1 রাতের জন্য। ইলিয়াস সাথে সাথে দাঁড়িয়ে বলল, থাপ্পড় মেরে দাঁত ফেলে দেব। আর একবার এত বাজে কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। জাহিদুর দাঁড়িয়ে ইলিয়াসের কাঁধে হাত রেখে বলল, মাথা ঠান্ডা রাখ, আমরা তাকে জোর করছি না। কিন্তু একবার রাবেয়ার কথা ভাব, মেয়েটার কথাই আলাদা। ইলিয়াস ভাবনায় পড়ল। রানা জাহিদুরকে ইশারায় বলল ইলিয়াসকে আরো কনফিডেন্সে নিতে। জাহিদুর আবার বলল, রাবেয়ার চোখ, চুল, নাক, গাল সবকিছুই বেশ আকর্ষণীয়। ইস, একবার ছুঁয়ে দেখতে পারলে। ইলিয়াস আবার রাবেয়ার দিকে তাকালো। সে চলে যাচ্ছে। রাবেয়াকে পা থেকে মাথা পর্যন্ত দেখে ঢোক গিলল। গৌরব বলল, আজ তার বাবাও আসেনি তাকে নিতে। খুব ভালো সুযোগ আছে আমাদের কাছে। ইলিয়াস তাদের দিকে তাকিয়ে বলল, ধরা পড়ে গেলে আমরা 5 জন, সে বাঁচতে পারবে? ইলিয়াস বাদে সবাই হেসে উঠল তার কথা শুনে। তারা ইলিয়াসকে পাঠালো রাবেয়াকে নিয়ে আসতে। ইলিয়াস তাদের কথা মতো গেল। পেছন থেকে ডাকলো রাবেয়াকে। রাবেয়া পেছনে দেখে ইলিয়াস হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তুমি একা কেন আজ? আঙ্কেল কোথায়? আব্বু তো অসুস্থ, তাই একাই বাসায় যাচ্ছি। তো আমাকে কল দিয়ে বলতে, আমি নিয়ে আসতাম। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় তোমাকে দেখলাম, গাড়ি নিয়ে এসেছি আমি। চলো বাসায় ড্রপ করে দিচ্ছি তোমায়। না ভাইয়া, তুমি বন্ধুদের সাথে থাকো, আমি যেতে পারবো। আমি আসতে বলছি, আসো। রাবেয়া হেসে মাথা নাড়লো। এগিয়ে গেল ইলিয়াসের সাথে। গাড়ি বাইক সব একসাথে পার করা। ইলিয়াস এর বন্ধুদের দেখে রাবেয়া মাথা নিচু করে সালাম দিল। সবাই তাকে খুঁটি খুঁটি দেখছে। রাবেয়া বিষয়টা ভালো লাগলো না।
ইলিয়াস তাকে গাড়িতে বসতে বলল। রাবেয়া দ্রুত গাড়ির সামনের সিটে বসলো, ইলিয়াস ড্রাইভিং সিটে, আর তার বন্ধুরা পেছনের দিকে বসলো। রাবেয়া তাদের দেখে বলল, ওনারা বসলো কেন ভাইয়া? ও বলা হয়নি তোমায়, আমরা একটা রিসোর্ট যাচ্ছি, চিন্তা করো না, বাসার সামনেই দিয়ে যাব, তোমাকে ড্রপ করে দেব। রাবেয়া আর কিছু বলল না। ইলিয়াস গাড়ি স্টার্ট করলো। গাড়িতে সবাই চুপচাপ বসে আছে। বাড়ির কাছে গাড়ি আসতে রাবেয়া নিশ্চিন্ত হলো। এতক্ষণে ভয় করছিল তার, কিন্তু নিমেষে অবাক হয়ে গেল। ইলিয়াস বাড়ির সামনে গাড়ি থামায়নি। রাবেয়া বলল, ভাইয়া বাসা তো পেছনে ফেলে আসলেন। ইলিয়াস জবাব দিল না। রাবেয়া আবার বলল কথাটা। ইলিয়াস তার বন্ধুদের উদ্দেশ্যে বলল, ডিসাইড করেছিস তোরা কোথায় যাবি? রানা বলল, আমার মামার ফার্ম হাউসে, সেখানে কেউ নেই। মজাদার কথা, চাবি আমার কাছেই আছে। কি ব্যাপার, তুই দেখি সব প্ল্যান করে এসেছিস মনে হয়। হ্যাঁ, আমি জানতাম এক না এক সময় এই দিনটা আসবেই। সবাই হাসলো রানার কথা শুনে। রাবেয়া উঁচু স্বরে ইলিয়াসকে বলল, ভাইয়া আমাকে বাসায় ড্রপ করে দাও প্লিজ, তারপর তোমরা যেখানে যাওয়ার যাও। কেন, আমাদের সাথে তুমি যাবে না? আমি কেন যাব আপনাদের সাথে? সেটা তো যাওয়ার পরই বোঝা যাবে। ইলিয়াস ভাইয়া, উনি কি বলছেন এসব? আমাকে বাসায় দিয়ে আসো প্লিজ। ইলিয়াস জবাব দিল না। পুরো রাস্তায় রাবেয়া তাকে রিকোয়েস্ট করতে করতে গেল। ইলিয়াস একটা শব্দ বের করেনি মুখ থেকে। গাড়ি এত স্পিডে চলছে, রাবেয়া লাফও দিতে পারবে না। রানার কথা মতো ইলিয়াস গাড়ি ফার্ম হাউসে নিয়ে গেল। রাবেয়া ভয় বেড়ে গেল এখন। ভাইয়া আমাকে এখানে কেন নিয়ে আসলে? ইলিয়াস তার দিকে নিঃশব্দে তাকালো। তার বন্ধুরা গাড়ি থেকে নেমে রাবেয়ার পাশে দরজা খুলে তার হাত ধরে টেনে বের করলো। রাবেয়া চিৎকার চেঁচামেচি করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। ইলিয়াস গাড়ি থেকে বের হতে রাবেয়া নিজেকে ছাড়িয়ে দৌড়ে এসে ইলিয়াসের হাত ধরে বলল, ভাইয়া ওনারা এমন কেন করছে? কত বাজেভাবে আমাকে ধরছে। ভাইয়া প্লিজ আমাকে বাসায় দিয়ে আসো প্লিজ, আমার খুব ভয় করছে। ইলিয়াস তাদের উদ্দেশ্যে বলল, নিয়ে যাও ওকে, আমি একটা সিগারেট শেষ করে আসছি। রাবেয়া থমকে গেল ইলিয়াসের কথা শুনে। ইলিয়াসের শার্ট খামছে ধরে বলল, পাগল হয়ে গেলে তুমি? ভুলে গেলে আমি কে? আমি রাবেয়া, তোমার বেস্ট ফ্রেন্ড, তোমার ক্রাইম পার্টনার। আমি হাত জোর করছি, আমাকে বাসায় নিয়ে চলো। রাবেয়া কেঁদে উঠল। ইলিয়াস দৃষ্টি ফিরিয়ে নিল সাথে সাথে। তার বন্ধুরা রাবেয়াকে টেনে ভিতরে নিয়ে গেল। রাবেয়া চিৎকার করতে পারছে না, তার মুখ চেপে ধরে রেখেছে বলে। ইলিয়াস একটা সিগারেট জ্বালিয়েছে, লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়ল। আলীর ডাকে ইলিয়াসের ধ্যান ভাঙল। পাশে তাকিয়ে দেখে আলী আর ইয়ামিন দাঁড়িয়ে আছে। ইলিয়াস দ্রুত উঠে ইয়ামিনের দিকে গেল। আমি জানতাম ভাইয়া আপনি আসবেন, আপনি আমাকে অনেক ভালোবাসেন। আমার শাস্তি আপনি কখনো মেনে নিতে পারবেন না। ইয়ামিন জবাব দিল না, চোখ ঘুরিয়ে তার বন্ধুদের দিকে তাকালো। সবাইকে রিমান্ডে দেওয়া হয়েছে, শরীর চেহারা দাগ দেখা যাচ্ছে। ইয়ামিন আলীর দিকে তাকিয়ে বলল, সবাইকে রিমান্ডে নিয়েছো তো ও বাদ গেল কেন? ও বলেছি রাবেয়াকে বিয়ে করবে, ভাবলাম তোমরাও কেউ আসবে ওকে নিয়ে যেতে। কেন নিয়ে যাব? রাবেয়ার সাথে বিয়ে করানোর জন্য? হ্যাঁ। তোমার মাথা গিয়েছে আলী, ওকে রিমান্ডে না, ও আর তত পর্যন্ত মারো যত পর্যন্ত ও রাবেয়ার কষ্ট অনুভব না করে। ইলিয়াস কাঁদতে কাঁদতে বলল, ভাই আমি রাবেয়ার কষ্ট বুঝেছি, আমি রাজি ওকে বিয়ে করার জন্য, প্লিজ আমাকে নিয়ে যান ভাই প্লিজ। আজ ওকে দেখলাম, সবার সাপোর্ট ওকে আগে রাবেয়া করে তুলছে। ওর ভয় আগের থেকে অনেকটা কমেছে। আমি চাই না তোমাকে দেখে আবার ট্রমায় চলে যাক। ভাই মাফ করে দিন আমায়। সেও তো বলেছিল ভাইয়া আমাকে রেহাই দাও, আমার সর্বনাশ করো না। তুমি শুনেছিলে ওর কথা? ইলিয়াস নিঃশব্দে কাঁদছে। ইয়ামিন আবার বলল, আজ তোমার সাথে শেষ দেখা করতে এসেছি আমি। শেষ দেখা? তুমি জানো উর্মির বিয়ে ভেঙে গিয়েছে। ইলিয়াস থমকে গেল। ইয়ামিন আবার বলল, আমাদের বোন মোস্তফাকে পাগলের মতো ভালোবাসে, তুমি জানো ও কিভাবে থাকবে মোস্তফাকে ছাড়া? ভেবেছো আজ তোমার পাপের কারণে কতগুলো জীবন নষ্ট হয়ে গেল? ইলিয়াস শুধুই কাঁদছে। ইয়ামিন হাত বাড়িয়ে ইলিয়াসের কলার টেনে দাঁতে দাঁত চেপে বলল, তোমার কান্না সব বদলাতে পারবে না ইলিয়াস, তোমাকে দেখে ঘৃণা হচ্ছে আমার।
ক্ষমা করে দিন ভাই, আমার কারণে সব শেষ হয়ে গেল। উর্মির সাথে এত বড় অন্যায় হবে জানলে আমি কখনো এত বড় পাপ করতাম না। শাস্তি ভোগ করতে চাও? হ্যাঁ চাই, আমি এবার শাস্তি চাই নিজের জন্য। ইলিয়াস কাঁদতে কাঁদতে বসে পড়ল। ইয়ামিন আলীর দিকে তাকিয়ে বলল, ওকে কোর্টে কবে নিয়ে যাবে? আগামীকাল। মৃত্যুদণ্ড চাই সবার। তুমি সত্যি চাও ওর শাস্তি হোক? না মানে, এর আগে যত ধর্ষক এসেছিল সবাইকে টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। কেউ চায়নি তাদের শাস্তি হোক, বরং ধর্ষিতাদের দোষী করা হয়েছে, বাধ্য হয়ে তারা আত্মহত্যা করতে। ইয়ামিন কিছু বলল না, এক নজর ইলিয়াসকে দেখে জায়গা ত্যাগ করলো। ইলিয়াস ভাইকে দেখে বলল, ভাই আমাকে ক্ষমা করে দিয়েন আপনারা। ইয়ামিন দাঁড়ালো, কিন্তু পেছন ফিরল না। গম্ভীর গলায় বলল, নারীর সম্মান যারা নষ্ট করে তাদের অতি ক্ষমাশীল মহান আল্লাহ তাআলাও মাফ করেন না। তো আমি সাধারণ মানুষ হয়ে কীভাবে করব? তোমার শাস্তি হলো তুমি মৃত্যুর আগে তোমার প্রিয় মানুষদের কাছে পারবে না তাদের চেহারা দেখতে। তোমাকে বারবার তোমার পাপ তারা করবে, যন্ত্রণা বাড়বে তোমার। তখন তুমি নিজেই চাইবে তোমার মৃত্যুর দিন দ্রুত আসুক, যাতে এই যন্ত্রণা থেকে তুমি মুক্তি পাও। বলেই ইয়ামিন হাঁটা ধরল। ধীরে ধীরে হাঁটছে সে। ইলিয়াসের কান্নার শব্দ তার কানে এসে লাগছে। চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস নিয়ে ছাড়ল। কষ্ট হচ্ছে খুব নিজেকে শক্ত রাখতে। কাছের মানুষদের চোখের জলই যথেষ্ট পাথর মনকে গলাতে। ঝুম বৃষ্টি পড়ছে বাহিরে। রাবেয়া দরজার পাশে হাঁটাহাঁটি করছে। সন্ধ্যা নেমে রাত আসতে চলল। ইয়ামিন এখনো ফেরেনি। সুলতান সাহেবের ঘরে আছে রাবেয়ার বাবা মা। উর্মি হেঁটে এসে তাকে দেখে বলল, কি ব্যাপার, চিন্তিত দেখাচ্ছে কেন তোমায়? রাবেয়া দাঁড়িয়ে বলল, তোমার ভাই, ওনাকে খুব জরুরি কিছু বলার আছে আমার। এখনো আসছে না কেন? এসে পড়বেন উনি, তুমি আসো, খাওয়া দাওয়া করে নাও। আন্টি বলেছে বাসায় চলে যাবেন। নাস্তা করেছি আমি, আর কিছু খাবো না। তখনই মেইন দরজা খুলে একটা গাড়ি প্রবেশ করলো। রাবেয়া গাড়ি দেখে খুশিতে আত্মহারা হয়ে বলল, এসেছেন এসেছেন। উর্মি ইয়ামিনকে আসতে দেখে দৌড়ে গেল তোয়ালে নিয়ে আসতে। গাড়ি থেকে বের হলো ইয়ামিন। রাবেয়াকে দরজার সামনে দেখে ইয়ামিন কিছুক্ষণ তাকিয়ে রইল। রাবেয়া আকাশের দিকে তাকালো। বৃষ্টি খুব জোরে পড়ছে। ইয়ামিন দাঁড়িয়ে আছে বৃষ্টিতে। রাবেয়া উঁচু স্বরে বলল, তাড়াতাড়ি আসুন, আপনার ঠান্ডা লেগে যাবে। ইয়ামিন রাবেয়ার কথা শুনে এদিক সেদিক তাকালো। সে ভুলে গিয়েছিল বৃষ্টি পড়ছে। হঠাৎ ঠান্ডা লাগতে শুরু করলো। দৌড়ে গেল ভেতরে। শরীর কাঁপছে তার। রাবেয়া দ্রুত দরজা বন্ধ করে দিল। ঠান্ডা বাতাস ঢুকছে ভিতরে। উর্মি এসে ইয়ামিনকে তোয়ালে দিল। ইয়ামিন তোয়ালে নিয়ে গায়ে পেঁচিয়ে দ্রুত গতিতে নিজের রুমে চলে গেল। রাবেয়া বলল, ওনার জন্য চা বা কফি বানালে ভালো হয়, দেখো কিভাবে কাঁপছেন। উর্মি রাবেয়ার কথা শুনে আর চোখে তাকালো। রাবেয়া হঠাৎ উর্মির দিকে তাকিয়ে থতমত খেয়ে বলল, এভাবে কি দেখছো? কিছু না, আমি যাচ্ছি চা বানাতে। বলে উর্মি চলে গেল। রাবেয়া আবারই পায়চারি করতে লাগলো। ইয়ামিন মাথা মুছতে মুছতে ড্রয়িং রুমে আসলো। রাবেয়া সোফার পাশে দাঁড়িয়ে আছে। আনমনে কি যে ভাবছে। ইয়ামিন পাশের সোফায় বসে বলল, কি ভাবছো এত মনোযোগ দিয়ে? রাবেয়ার ধ্যান ভাঙলো। রান্নাঘরের দরজার দিকে তাকিয়ে দেখলো উর্মি আসছে কিনা। উর্মি রান্নাঘরে আছে নিশ্চিত হয়ে বলল, আপনাকে কিছু বলার আছে আমার। বলো। আগে বলুন, আপনি আপুকে কতটা ভালোবাসেন? যতটা তুমি কল্পনা করতে করতে বুড়ি হয়ে যাবে। এক্সাম্পল দেওয়ার মতো আরো অনেক বাক্য ছিল। আসল কথায় আসো। আচ্ছা ছাড়ুন এসব। আমি ভাবছি আপু আর মোস্তফা ভাইয়ের বিয়ে দেওয়ার কথা। তারপর আর কি, ভাইয়ার বাবা মা কিছু করতে পারবে না। ওনারা বাধ্য হবে আপুকে গ্রহণ করতে। তোমাকে ধন্যবাদ বুদ্ধি দেওয়ার জন্য। জানো, গোবরের সাহায্যে গাছ বেড়ে ওঠে। এবার বুঝলাম তোমার চুলগুলো এত সুন্দর কেন। আমার চুলের সাথে গোবরের কি সম্পর্ক? এটাই বলতে চাচ্ছি, তোমার মাথায় গোবর ভরা, তাই তোমার বুদ্ধি তোমার কাছেই রাখো। এই যে ভালো হচ্ছে না কিন্তু, আপনি কথায় কথায় আমার অপমান করেন। ইয়ামিন ধমকে সুরে বলল, গলা নিচে। চিৎকার চেঁচামেচি করার আগে ভেবে নাও তুমি কার বাড়িতে দাঁড়িয়ে আছো। রাবেয়া রেগে কটমট করছে। উর্মি চা নিয়ে আসলো, সাথে ইয়ামিনের জন্য নাস্তা। তোমরা আবার ঝগড়া করছো? ওকে বলে দাও চিৎকার করতে না আমার সামনে, না হলে চর মেরে
সব দাঁত ফেলে দেব। রাবেয়া জবাব দিল না। ইয়ামিনের সাথে ঝগড়ায় জেতা অসম্ভব। উর্মি বলল, আপনারা শান্ত থাকুন প্লিজ, মাথা ব্যথা করছে আমার। ঘরে গিয়ে বিশ্রাম করো। না, আব্বুকে খাওয়াবো আগে, আমি গিয়ে খাওয়ার আগে ওষুধ দিয়ে আসি। উর্মি বাবার ঘরের দিকে হাঁটা ধরলো। রাবেয়ার মন খারাপ করে বলল, আপু খুব কষ্টে নিজেকে সামলে রেখেছে, আমি এভাবে আপুকে দেখতে পারবো না, প্লিজ কিছু করুন। শুনো রাবি, আবেগে ভেসে সিদ্ধান্ত নিলে হবে না। মোস্তফার বাবা মা রাজি না, ওনাদের মতো না থাকলে বিয়ে জায়েজ হবে না। আমি উর্মির ভাই, ওকে রগে রগে চিনি। আমি জানি ওর কষ্ট হচ্ছে, আর আমি এটাও জানি আমার বোন নিজেকে সামলাতে পারবে। ভাগ্যে যা লিখে আছে তাই হবে। রাবেয়া তাকিয়ে রইল ইয়ামিনের দিকে। ইয়ামিন খুব শান্ত হয়ে এখন তাকে কথাগুলো বলল। রাবেয়া তাকে কখনো এত শান্ত দেখেনি, আজ প্রথম দেখে মুগ্ধ হয়ে গেল। ইয়ামিন চায়ের কাপে চুমুক দিয়ে আবারও বলল, আমরা কিছুই করতে পারবো না, কিন্তু হ্যাঁ, আমি আমার বোনের ভবিষ্যৎ অন্ধকার হতে দেব না। আমি জানি এখন কি করলে ওর জীবন সুন্দর হবে। রাবেয়া ইয়ামিনের পাশে বসে বলল, কি করবেন আপনি? সেটা তোমায় বলবো কেন? রাবেয়া আবার দাঁড়িয়ে বলল, বলতে হবে না, আমার শোনার ইচ্ছে নেই। বলে রাবিয়া চলে গেল সুলতান সাহেবের ঘরে। ইয়ামিন লম্বা নিঃশ্বাস ফেলল। খাওয়া দাওয়া শেষ করে রাবেয়া ও তার বাবা মা বাসায় যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুত হলো। বৃষ্টি এখন নেই, বাইরে জমে থাকা পানিতে রাবেয়া আর উর্মি হাঁটছে। ইয়ামিন আর রাবেয়ার বাবা মা এগিয়ে আসলেন। ইয়ামিন রাবেয়া ও তার বাবা মাকে উদ্দেশ্য করে বলল, আগামীকাল আপনারা আমার সাথে যাবেন। কোথায়? রমজান সাহেবের প্রশ্ন শুনে ইয়ামিন উর্মি আর রাবেয়াকে দেখে বলল, ইলিয়াস ও তার বন্ধুদের আগামীকাল মৃত্যুদণ্ড দেয়া হবে। পরিবেশ থমথমে হয়ে গেল। উর্মি শক্ত করে ওর ওড়না চেপে ধরে রেখেছে। ইয়ামিন আবারও বলল, উর্মি, তুমি আব্বুর সাথে বাসায় থাকবে। আমি ওনাদের কোর্ট নিয়ে যাব, 1-1.5 ঘন্টার মধ্যেই ফিরে আসব। ভাই ভাই আমিও যাব। আব্বু অসুস্থ, উনি এসব সহ্য করতে পারবেন না, তাই ওনাকে নিয়ে যাব না আমি। তুমিও সাথে গেলে ওনার খেয়াল কে রাখবে? উর্মির গলা কাঁপছে, কান্না আসছে তার। মাথা নিচু করে ফেললো। রাবেয়া ও তার বাবা মা কি বলবে ভেবে পাচ্ছে না। ওনারা চায় অপরাধীর শাস্তি হোক, কিন্তু সুলতান সাহেব ও ওনার সন্তানদের অবস্থা দেখে ওনার খারাপ লাগছে। ইয়ামিন বলল, দেরি হয়ে যাচ্ছে, বাসায় চলে যান আপনারা। উর্মি, দরজা ভালো মতো বন্ধ করে ভেতরে আসো। ইয়ামিন বাড়ির ভেতরে চলে গেল। রাবেয়া উর্মির হাত ধরে বলল, আপু তুমি আমাদের উপর রাগ করবে না তো? উর্মির গলা ধরে আসছে, জবাব দিতে পারছে না সে। মাথা নিচু করে ফেললো। আসফিয়া বেগম এসে উর্মিকে আলতো করে জড়িয়ে ধরলো। উর্মি কেঁদে উঠল। আফসিয়া বেগম উর্মির মাথায় হাত বুলিয়ে বলে উঠলেন, তুমি যেমন দোটানায় ভুগছো, আমরাও দোটানায় ভুগছি। ইলিয়াসকে তো নিজের সন্তানের মতো ভালোবাসতাম আমি যে আজও বিশ্বাস করতে পারছি না এসবের পেছনে ও আছে। আমাদের মাফ করে দিন আন্টি। করেছি মাপ, এবার নিজেকে সামলাও। এসবের মাঝে সবচেয়ে বেশি তুমি কষ্ট পেয়েছো। উর্মি আসফিয়া বেগমকে ছেড়ে চোখের পানি মুছল। রমজান সাহেব বলে উঠলেন, আমি মুস্তাফের বাবা মায়ের সাথে কথা বলবো। আমি জানি আমি ওনাদের বোঝাতে পারবো। না আঙ্কেল, আমি চাই না ওনারা আপনাদের অপমান করুক। আমি সহ্য করা শিখে গেছি, আজ সহ্য করতে পারলে সারা জীবনও পারবো। রাবেয়া উর্মিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ আপু। উর্মি রাবেয়ার গলায় হাত রেখে বলল, আই লাভ ইউ টু। ইয়ামিন জানলার সামনে দাঁড়িয়ে তাদের দেখছে। রাবেয়া চলে গেল তার বাবা মায়ের সাথে। উর্মি দরজা বন্ধ করে ভেতরে আসলো। তখনই ইয়ামিনের ফোনের টোন বেজে উঠল। রশিদ কল করেছে। রিসিভ করে কানে ধরলো। কল দিয়েছিলি? রিয়েলি সরি, আমি ওটির ভিতরে ছিলাম। রাবেয়া রিপোর্ট নিয়ে আগামীকাল সকাল 10টায় কোর্টে যেতে হবে। কিন্তু কেন? ইলিয়াস ও তার বন্ধুদের রায় জানাবে তাই। রশিদ চেয়ারে ধপ করে বসলো। ঢোক গিলে বলল, সত্যি কি ইলিয়াসকে শাস্তি দেওয়া হবে? আর একটা কথা বলো, সবাই এত অবাক হচ্ছে কেন ওর শাস্তির কথা শুনে? পাপ করেছে, ও শাস্তি পাবে না? অবাকই তো হওয়ার কথা, ও তোর আপন ভাই হয়। ইয়ামিন অপেক্ষা করছে। উর্মি জেদ করেছিল যাওয়ার জন্য। ইয়ামিন বুঝিয়ে বাবার সাথে থাকতে বলেছে। আশেপাশে সবাই ইয়ামিনকে দেখে কানাকানি করছে। ইয়ামিন তাদের পাত্তা দিচ্ছে না। সমাজ এমনই, কিছু হলেই সাংবাদিক হয়ে যায়। রাবেয়া ও তার বাবা মা বেরিয়ে আসলো। রাবেয়াকে সবাই এক নজর দেখে মাথা নিচু করে ফেললো। খুব অস্বস্তি হচ্ছে তার। ইয়ামিন বলল, দেরি হচ্ছে, দ্রুত বসুন আপনারা।
সবাই গাড়িতে উঠে বসলো। ইয়ামিন চারপাশ চোখ বুলিয়ে উঁচু স্বরে বলল, আজ ইলিয়াসকে মৃত্যুদণ্ড দেয়া হবে। পেয়েছেন ব্রেকিং নিউজ? এবার গিয়ে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিন। ধন্যবাদ। ইয়ামিন গাড়িতে উঠে বসলো। রাবেয়ার দৃষ্টি ইয়ামিনের দিকে। মানুষটা এত নির্ভয় কেন সে বুঝতে পারে না। কোর্টের বাইরে রশিদ দাঁড়িয়ে আছে। ইয়ামিনের গাড়ি আসতেই সে এগিয়ে গেল। সবাই গাড়ি থেকে বের হয়ে দেখে কোর্টের বাইরে আজ ভীষণ ভিড়। আজকে রাবেয়ার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আসফিয়া বেগম রাবেয়ার হাত ধরে বললেন, আমরা আছি তোমার পাশে, ভয় পেতে হবে না। আম্মু, ওইখানে সবাই জানে আমার ধর্ষণ হয়েছে। আসফিয়া বেগম জবাব দিল না। রশিদ বলল, অন্যান্য অপরাধের শাস্তি থেকে ধর্ষণের শাস্তি অনেক বড় হয়। তুমি জানো এই কোর্টে প্রথমবারের মতো ন্যায় বিচার হবে আজ, তাই সবাই খুব খুশি। সবাই ধর্ষকদের শাস্তি শুনতে এসেছে আজ। হ্যাঁ, সবাই জানে তুমি ধর্ষিতা, কিন্তু কেউ তোমাকে বাজে নজরে দেখবে না, তোমাকে দেখবে গর্ব করছে। তুমি আজ এসেছো কোর্টে, সাহসী ও নির্ভয় নারী তুমি। উর্মির মুখে হাসি ফুটে উঠল। ইয়ামিন বিরক্ত কণ্ঠে বলল, ডায়লগ খেলা হয়ে গেলে ভেতরে যাওয়া যাক। রশিদ বলল, তুই শালা মানুষটাই বোরিং, চলুন আপনারা যাওয়া যাক। শত শত মানুষ অপেক্ষা করছে। অনেকে ভেতরে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু পারেনি যেতে। মাত্র 70 জন ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সেখানের মধ্যে বেশিরভাগ সাংবাদিক, কিন্তু কাউকে ক্যামেরা মোবাইল নিয়ে যেতে দেয়নি। একটি কলম ও একটি খাতা নিয়ে গিয়েছে, শাস্তি কী হবে লিখবে। রাবেয়া মায়ের হাত জাপটে ধরে বসে আছে। খুব অস্বস্তি হচ্ছে তার। বিচারক আসলেন। আলী ও বাকি পুলিশরা ইলিয়াস ও তার বন্ধুদের নিয়ে আসলো। ইয়ামিন ইলিয়াসকে এক নজর দেখে দৃষ্টি ফিরিয়ে নিল। রাবেয়ার আগে গা জ্বলছে ধর্ষকদের দেখে। শুরু হলো বিচার করা। সকল প্রমাণ, রাবেয়ার রিপোর্ট এবং স্টেটমেন্ট দ্বারা প্রমাণ হয়েছে ইলিয়াস ও তার বন্ধুরাই রাবেয়াকে ধর্ষকদের 5 দিন পর ফাঁসি দেওয়া হবে। শাস্তি শুনে ইলিয়াস মাথা নিচু করে ফেলল। সে এটা চাইতো, ভাই তো, তাই সহ্য করতে কষ্ট হচ্ছে। ইলিয়াসও তার বন্ধুদের কারাগারে নিয়ে যাওয়ার আদেশ দেওয়া হলো। ইলিয়াস যাওয়ার আগে একবার ইয়ামিনের সাথে দেখা করতে চাইলে আলী আর না বলে না। ইলিয়াস ইয়ামিনের সামনে আসলো। ইয়ামিন চুপচাপ দাঁড়িয়ে আছে। ইলিয়াসের দিকে তাকাচ্ছেও না সে। ইলিয়াস ইয়ামিনের হাত ধরে ইয়ামিন নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, তোমার নোংরা হাত দূরে রাখো আমার থেকে। যা বলার মুখে বলো। ওয়াদা করুন আমাকে, উর্মি আর মুস্তাফকে যেভাবেই হোক এক করবেন আপনি। তারপর আব্বুরও নিজের খেয়াল রাখবেন। আর ভাইয়া প্লিজ আব্বু ও উর্মিকে বলবেন আমাকে ক্ষমা করে দিতে। ঠিক আছে, যাও গিয়ে রাবেয়া ও তার বাবা মায়ের কাছ থেকে ক্ষমা চাও। ইলিয়াস ওনাদের দিকে তাকালো, এগিয়ে গেল সেখানে। রাবেয়া বরাবর দাঁড়িয়ে মাথা নিচু করলো। রাবেয়া চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। ইলিয়াস হাত জোর করে বলল, আমার পাপের শাস্তি আমার পরিবারকে দিও না রাবিয়া। আমি তোমার ক্ষমার যোগ্য না, ক্ষমা করতে হবে না আমাকে। করে দিলাম ক্ষমা। ইলিয়াস চমকে তাকালো রাবেয়ার দিকে। রাবেয়া খুব শান্ত হয়ে কথাটা বলল। তার স্ত্রী চাউনি দেখে ইলিয়াসের গলা ধরে আসলো। রাবেয়া আবারও বলল, ক্ষমা পাওয়ায় লজ্জাবোধ করছো তাই না? তোমার চোখে লজ্জা স্পষ্ট দেখা যাচ্ছে। এটাই তো দেখতে চেয়েছিলাম। তুমি শুধু আমার না, তোমার পুরো পরিবারের সম্মান নষ্ট করে ফেললে। তোমার বাবা ভেঙে পড়েছে, বোন ডিপ্রেস হয়ে যাচ্ছে দিন দিন। উনি না থাকলে আত্মহত্যা করতে হতো তাদের দুজনকেই। বলে রাবেয়া ইয়ামিনের দিকে তাকালো। ইলিয়াস ফুপিয়ে কেঁদে উঠল, হাত জোর করে বলল, আমার বোনের খেয়াল রেখো রাবিয়া। আম্মু আব্বুর পর ওকে সব থেকে বেশি ভালোবাসি আমি। ইয়ামিন আলীকে ইশারায় বলল ইলিয়াসকে নিয়ে যেতে। আলী ইলিয়াসকে নিয়ে চলে গেল। যাওয়ার সময় ইলিয়াসের দৃষ্টি ইয়ামিনের দিকে ছিল, কিন্তু তার দিকে তাকায়নি। উর্মি ছটফট করছে, অস্থিরতা হচ্ছে খুব। মনে হচ্ছে এখনই মৃত্যু হয়ে যাবে তার। বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে এসেছে। উনি বারবার প্রশ্ন করছিল ইয়ামিন কোথায় গিয়েছে। বেশি চিন্তা করলে উর্মির মুখ দিয়ে মিথ্যা কথা বের হয় না। কিছু না বুঝতে পেরে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে, কিন্তু এখন সে কি করবে? তার যে অস্থির লাগছে খুব। আশেপাশে কেউ না থাকার কারণে আরো খারাপ লাগছে। কিছুক্ষণ চুপ করে বসে থেকে মোবাইল নিয়ে মোস্তফাকে কল দিল। রিং হচ্ছে, হঠাৎ রিসিভ করলো। কলের ওপাশ থেকে হাউ খাউ শব্দ হচ্ছে, যেন অনেকে হাসি ঠাট্টা করছে। অপর পাশ থেকে একটি মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। হ্যালো, কে? উর্মি কিছুক্ষণ চুপ রইল। সে কণ্ঠটা চেনে, এটা মোস্তফার মামাতো বোনের কণ্ঠ। কোনো জবাব না পেয়ে আবারও বলল, কে বলছেন?
উর্মি কাঁপা কাঁপা গলায় বলল, ফরিদা আপু। উর্মি, উর্মি বলছো? জি। কি ব্যাপার, তোমার নাম্বার তো মুস্তফা সেভ করে রেখেছিল, এখন তো নাম্বার শো করছে শুধু। আপু ও কোথায়? আর কোথায় কোরবান হতে যাচ্ছে ফুফির কথায়? আমি অনেকবার তোমার সাথে কন্টাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু নাম্বারই পাচ্ছিলাম না। আপু আপনার কথার মানে বুঝলাম না, কোথায় মোস্তফা? আজ ওর কাবিন উর্মি। উর্মি থমকে গেল, মাথা ঝিমঝিম করছে। অপর পাশ থেকে ফরিদা আবার বলল, মুস্তফা তার বাবা মায়ের একমাত্র সন্তান, সে বাধ্য বিয়ে করতে। আমি আমার মা বাবা যথেষ্ট চেষ্টা করেছি, কিন্তু শেষমেশ ফুফির সামনে হার মানতে হয়েছে। মুস্তফার পাশে তোমাকে ছাড়া অন্য কাউকে সহ্যই করতে পারছি না আমি। আপন ফুফাতো ভাই বলে, না হলে আসতামই না কখনো এই বিয়েতে। উর্মির গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। ফরিদা আবার বলল, সে তোমাকে অনেক ভালোবাসে উর্মি, অনেক ভালোবাসে। ওর প্রতি কোনো ঘৃণা বা অভিমান রেখো না মনে। আর আমাকে ক্ষমা করে দিও, একসময় তোমাকে বলেছিলাম তুমি আমার ছোট বোনের মতো, পারিনি বড় বোনের দায়িত্ব পালন করতে। উর্মি কান থেকে মোবাইল সরিয়ে ফেলল। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইল। ধীরে ধীরে মাথা তুলে ফ্যানের দিকে তাকালো। ফ্যান ওপরে ঘুরছে, কি করবে, ঝুলে পড়বে ফ্যানের সাথে? মরে গেলে যন্ত্রণাও হয়তো কমে যাবে। উর্মি উঠে দাঁড়ালো, আশেপাশে তাকালো। তার ঘরে উঁচু টুল নেই, রাগ হচ্ছে খুব। মোবাইল নিয়ে মাটিতে ছুঁড়ে মারলো। না, কষ্ট রাগ কমেনি। ড্রেসিং টেবিলের সব জিনিসপত্র মাটিতে ফেলে চিৎকার করে উঠল। বুকের ভেতরে যেন দাউ দাউ করছে, আগুন জ্বলছে, জ্বলে যাচ্ছে ভেতরটা। উর্মি নিজের চুল টেনে ধরলো, চিৎকার করে কাঁদছে। হঠাৎ তার মাথায় একটা কথা আসলো। দৌড়ে গেল বাবার ঘরে। বাবা বেখবর ঘুম। বাবার ওষুধের বক্স নিল, ভেতরে ঘুমের ওষুধ আছে। রশিদ দিয়েছে সুলতান সাহেবের জন্য, মাঝে মধ্যে চিন্তার কারণে ওনার ঘুম হয় না বলে। 4টা ঘুমের ওষুধ আছে। উর্মি সবগুলো ওষুধ বের করে নিল, তাকিয়ে রইল কিছুক্ষণ ওষুধগুলোর দিকে। ভয় করছে না তার মুক্তি চাই এখন কষ্ট থেকে। বাবার দিকে তাকালো। সে চায় না বাবা তার ভাইয়াকে কষ্ট দিতে, কিন্তু কি করবে সে? মানসিক যন্ত্রণা সহ্য করা সহজ না। সবগুলো ওষুধ খেয়ে নিল। কিছুক্ষণের মধ্যে চারপাশ ঘোরাতে লাগতে শুরু করলো। কেন জানি মাথা ঘুরছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। কিছুক্ষণ বসে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। হঠাৎ মনে হলো কেউ তার গলা চেপে ধরেছে। শরীরের সব শক্তি হারিয়ে ফেলল। ধীরে ধীরে লুটিয়ে পড়লো মাটিতে। আর তাকিয়ে থাকতে পারছে না, হঠাৎ চোখ বন্ধ করে ফেলল। ইয়ামিন গাড়ি থেকে বের হয়ে পেছনের দরজাটা খুলে দিল। রাবেয়া বের হয়ে ইয়ামিনের দিকে তাকালো। তার অনেক কিছু বলার আছে ইয়ামিনকে, কিন্তু কিভাবে বলবে বুঝতে পারছে না। রমজান সাহেব আর আসফিয়া বেগম ইয়ামিনের দিকে হেঁটে আসলেন। ওনারা আমতা আমতা করছেন। ইয়ামিন গাড়ির দরজা বন্ধ করে বলল, কিছু বলতে হবে না আপনাদের, আমি জানি আপনারা কি বলতে চান। রাবেয়ার জায়গায় অন্য কেউ থাকলেও আমি এটাই করতাম। বলে ইয়ামিন রাবেয়ার দিকে তাকালো। রাবেয়া শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে ইয়ামিনের দিকে। ইয়ামিন আবার বলল, আমি যাচ্ছি, এখন আপনারাও নিজের বাসায় যান। ইয়ামিন আবার গাড়িতে উঠে বসলো। গাড়ি স্টার্ট করে নিজের বাসায় চলে গেল। রাবেয়ার দৃষ্টি ইয়ামিনের গাড়ির দিকে। আসফিয়া বেগম লম্বা নিঃশ্বাস ফেলে বললেন, ইয়ামিনকে হয়তো আমরা আজও চিনতে পারিনি। আচ্ছা চলো ভেতরে যাওয়া যাক। রাবেয়াকে নিয়ে ওনারা বাড়ির ভেতর চলে গেলেন। ইয়ামিন গাড়ি পার্ক করে বাড়ির ভেতর গেল। মেইন দরজা লক করা না। ইয়ামিনের রাগ হলো। সে উর্মিকে বলেছিল দরজা ভালো মতো বন্ধ করে রাখতে। যদিও দারোয়ান মামা বাইরে আছেন, তবুও রিস্ক নেওয়া যায় না। ইয়ামিন সর্বপ্রথম উর্মির ঘরে গেল। গিয়ে চোখ বড় বড় করে চারপাশে তাকালো। এত ভাঙচুর কে করেছে? উর্মি? সে তো এত রাগ করার মানুষ না। ইয়ামিন উর্মির নাম ধরে ডাকলো, কোনো জবাব নেই। ইয়ামিন দৌড়ে বাবার ঘরে গেল। ঘরে প্রবেশ করতেই থমকে গেল সে। মাথা শূন্য হয়ে গিয়েছে। উর্মি মাটিতে শুয়ে আছে। এলোমেলো পায়ে হেঁটে গেল সে। সর্বপ্রথম বাবাকে দেখলো।